যেদিন আমি জানতে পারলাম আমার স্বামী মিস্টার ইয়াসিন আমাকে প্রতারণা করছে, সেদিন আমার ভেতরে সবকিছু যেন ভেঙে গিয়েছিল। আমি সেদিন কোনো প্রমাণ খুঁজছিলাম না, সত্যি বলছি, আমি শুধু আমার মোবাইলের চার্জারটা খুঁজছিলাম। রাত তখন প্রায় 11টা, ঘরটা আধো অন্ধকার। ইয়াসিন বাথরুমে ছিল, গুনগুন করে গান গাইছিল, যেন আমাদের জীবনে কোনো সমস্যা নেই। আমি বিছানার পাশে হাত বাড়ালাম, কিন্তু তার আগেই তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠলো। একটা মেসেজ, ঈশিতা, এখনো তোমার পারফিউমের গন্ধটা আমার বালিশে লেগে আছে। সেই একটা লাইন আমার দুনিয়া থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি জানতাম এটা দেখা উচিত না, কিন্তু 9 বছরের সংসার, নিজের সব স্বপ্ন ছেড়ে তার পাশে দাঁড়ানো আমি নিজেকে থামাতে পারলাম না। আমি ফোনটা খুললাম, আর তারপর যা দেখলাম তা আমাকে ভেতর থেকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মাসের পর মাস মেসেজ, লুকিয়ে দেখা করা, হোটেল বুকিং, অফিসের কাজ বলে রাতে বাহিরে থাকা, সবকিছু একসাথে মিলতে শুরু করলো। আমার স্বামী অন্তত 6 মাস ধরে অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করছে। ঠিক তখন ইয়াসিন বাথরুম থেকে বের হলো, কোমরে গামছা, মুখে সেই স্বাভাবিক ভাব, কিন্তু আমাকে তার ফোন হাতে দেখে সে থেমে গেল। আমি ভেবেছিলাম সে হয়তো লজ্জা পাবে, ক্ষমা চাইবে, কিন্তু না, সে বিরক্ত হলো। তুমি আমার ফোন ঘেটেছো? সে রেগে উঠলো। আমি ধীরে শুধু একটা প্রশ্ন করলাম, কতদিন ধরে? সে একের পর এক কথা বলতে লাগলো, তুমি আগের মতো নেই, সবকিছু খুব জটিল আর কোনো মানে নেই। আমি শুনছিলাম, কিন্তু প্রতিটা শব্দ আমাকে ভেঙে দিচ্ছিল। আমি বললাম, আমাকে দোষ দেওয়া বন্ধ করো, আমি সব জানি। যখন আমি ঈশিতা নাম বললাম, তার চোখের চাহনি বদলে গেল, অপরাধ বোধ হারিয়ে গেল, শুধু রাগ। আর তারপর সে আমাকে একটা চড় মারলো, কিন্তু সেই একটাই চড় আমার পুরো পৃথিবীটাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি পাশের আলমারিতে ধাক্কা খেয়ে পড়ে গেলাম, গালটা জ্বলছিল, কান ঝিমঝিম করছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম, বিশ্বাসই করতে পারছিলাম না। আর সে বলল, দেখো, তুমি আমাকে কিছু করতে বাধ্য করলে। সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম এই মানুষটা আমার মানুষ না। সেই রাতে আমি গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, ফ্রিজ থেকে বরফ এনে গালে চেপে ধরলাম, বাইরে তার পায়চারি, তারপর সব চুপচাপ। রাত 2টার দিকে আমার কান্না থামলো। রাত 3টার দিকে আমি একটা সিদ্ধান্ত নিলাম। ভোর হতে আমি ফোন করলাম এমন একজনকে যাকে ইয়াসিন কোনোদিনই আশা করবে না। সকাল 8টার মধ্যে আমি রান্না করে দাঁড়িয়েছিলাম, রান্না করছিলাম তার সবচেয়ে পছন্দের খাবার, গরুর মাংস ভুনা, ডিম ভাজি, গরম পরোটা, ঘর জুড়ে গন্ধ ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই সে ঘুম জড়ানো চোখে ডাইনিং রুমে ঢুকলো, আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। তাহলে বুঝেছো তুমি ভুলছিলে, তাই না? সে বলল। আমি কিছু বললাম না। সে টেবিলের দিকে তাকালো, আর পরের মুহূর্তে তার মুখের রং পাল্টে গেল। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম, কারণ টেবিলে বসেছিল এমন একজন যাকে দেখে তার বুক কেঁপে ওঠার মতো কথা। সে আতকে চিৎকার করে উঠলো। এক মুহূর্তে তার মুখের হাসি হারিয়ে গেল। চেয়ারের উপর বসেছিল একজন মধ্যবয়সী পুরুষ, গায়ে সাদা শার্ট, চোখ ঠান্ডা অথচ গভীর দৃষ্টি। তার উপস্থিতি এমন ছিল না যে কেউ সহজে উপেক্ষা করতে পারে। ইয়াসিন থমকে গেল, তার হাত থেকে পানির গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, চোখে ভয়, অবিশ্বাস আর প্রশ্ন একসাথে জমে উঠেছে। আমি তখনও রান্নাঘরের পাশে দাঁড়িয়েছিলাম, হাতে কাপড়টা চুপচাপ মুছছিলাম, যেন কিছুই ঘটছে না। ইয়াসিন বলল, এই লোকটা কে? আমি কোনো তাড়াহুড়ো করলাম না, ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এলাম। তারপর শান্ত গলায় বললাম, বসো আগে। তার গলায় অস্বস্তি বেড়ে গেল। আমি আবার বললাম, বসো ইয়াসিন। সে বসে পড়ল, কিন্তু তার শরীর পুরোটা শক্ত হয়ে আছে, যেন কোনো অচেনা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। টেবিলের সেই মানুষটা এবার প্রথম কথা বলল, শান্ত গভীর গলায়, তুমি আমাকে না চিনতে পারলেও আমি তোমাকে চিনি। ইয়াসিনের কপালে ঘাম জমে উঠল। কে আপনি? আমি কিছু না বলে চুপচাপ চেয়ারে বসলাম। আমার হাত তখনও কাঁপছিল না, বরং ভেতরের শান্তিটা ভয়ঙ্করভাবে শক্ত হয়ে উঠছিল। লোকটা ধীরে ধীরে বলল, আমার নাম ইমতিয়াজ রহমান, আর আমি আইনজীবী। এই নামটা শোনার পর ইয়াসিনের চোখ একটু বড় হয়ে গেল। আইনজীবী? কেন? আমি এবার মুখ খুললাম, কারণ আমি ডিভোর্স ফাইল করেছি। শব্দটা যেন ঘরের বাতাস থামিয়ে দিল। ইয়াসিন আমার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড সে কিছু বলতে পারলো না, তারপর হঠাৎ করে হেসে উঠল। ডিভোর্স? তুমি সিরিয়াস? তুমি আমাকে ছেড়ে দিবে? তার হাসির মধ্যে অবিশ্বাস আর অহংকার দুটোই ছিল। আমি শান্ত গলায় বললাম, না ইয়াসিন, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি না। আমি তোমাকে তোমার বাস্তবতার মুখোমুখি করছি। তার হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। ইমতিয়াজ এবার একটা ফাইল টেবিলে রাখলো। এগুলো গত 6 মাসের প্রমাণ, হোটেল বুকিং, ব্যাংক ট্রান্সফার, মেসেজ, স্ক্রিনশট, সবকিছু। ইয়াসিন ফাইলের দিকে তাকালো না, বরং আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এবার রাগ। তুমি আমার ফোন হ্যাক করেছো? আমি শান্তভাবে বললাম, আমি কিছু করিনি, তুমি নিজেই সব খুলে দিয়েছো। তার মুখ লাল হয়ে উঠলো। তুমি আমার বিরুদ্ধে এসব করছো? আমি উঠে দাঁড়ালাম। না ইয়াসিন, আমি নিজের বিরুদ্ধে থাকা মানুষটাকে শেষ করছি, যে আমি এতদিন ছিলাম। ঘরের ভেতরে এক ধরনের ভারী নীরবতা নেমে এলো। ইমতিয়াজ বলল, আপনার বিরুদ্ধে শুধু ডিভোর্স না, মানসিক
ও শারীরিক নির্যাতনের মামলা হচ্ছে। এই কথাটা শোনার সাথে সাথে ইয়াসিন চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কি বলেন? তার কণ্ঠস্বর এবার কাঁপছে। আমি কোনো নির্যাতন করিনি। আমি এবার তার চোখের দিকে তাকালাম। সেই চরটা মনে আছে? তার মুখ থমকে গেল। তুমি বলেছিলে আমি তোমাকে বাধ্য করেছি। সে কিছু বলতে পারলো না। আমি ধীরে ধীরে বললাম, সেই এক চর শুধু আমার গালে লাগেনি ইয়াসিন, সেটা আমার সব সহ্য শক্তি শেষ করে দিয়েছে। ইয়াসিন টেবিলে হাত মারলো। সব নাটক, তুমি আমাকে ফাঁসাতে চাও। ইমতিয়াজ শান্ত গলায় বলল, এটা নাটক না, এটা ডকুমেন্ট কেস। ইয়াসিন আবার আমার দিকে এগিয়ে এলো। তুমি এটা করতে পারো না, আমি তোমার স্বামী। আমি তার চোখে চোখ রাখলাম। ছিলে, এই শব্দটাই যথেষ্ট ছিল। ঘরটা আবার চুপ হয়ে গেল। ইয়াসিন যেন কিছু সময় থমকে দাঁড়িয়ে রইল। তার চোখে এবার শুধু রাগ নয়, ভয়ও ছিল। কারণ সে বুঝতে শুরু করছিল এটা সাধারণ ঝগড়া না, এটা পরিকল্পনা। সে আমার দিকে তাকিয়ে রইল। তুমি সব পরিকল্পনা করে করছো? আমি ধীরে ধীরে মাথা নেড়ে বললাম, না, আমি শুধু বাঁচতে শিখেছি। ইমতিয়াজ ফাইলটা তুলে নিল। আমরা আজ নোটিশ পাঠাবো, আর আপনি যদি চান বিষয়টা কোর্টের বাইরে মীমাংসা করা যেতে পারে। ইয়াসিন হঠাৎ চুপ হয়ে গেল। তার মুখে এবার আর কোনো উত্তর নেই। সে শুধু আমার দিকে তাকিয়ে রইল, যেন আমাকে নতুন করে চিনছে। আমি এবার তার কাছ থেকে একটু দূরে সরে এলাম। তোমার ঈশিতা তোমাকে বাঁচাতে আসবে না ইয়াসিন, আর তোমার রাগও তোমাকে বাঁচাতে পারবে না। এই কথাটা বলার পর আমি রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলাম। পেছনে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, কিন্তু আমি আর ফিরে তাকালাম না, কারণ আমি জানতাম আজকের সকালটা শুধু শুরু, প্রতিশোধ এখনই শুরু হয়নি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।